ইতিহাসের অন্যতম আলোচিত এবং বিতর্কিত ব্যক্তিত্ব কমরেড জোসেফ স্ট্যালিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ তাকে নিন্দা এবং উপহাসের পাত্র বানালেও বাস্তব সত্য হলো তিনি অসীম সাহস এবং অনড় দৃঢ়তার সঙ্গে সোভিয়েত রাষ্ট্রের জাহাজকে মানব ইতিহাসের যানজা বিক্ষুব্ধ পথ পার করে নিয়ে গেছেন। লেনিন পরবর্তীকালে সমাজতন্ত্রের বিনির্মাণ, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ থেকে মানব সভ্যতাকে রক্ষা করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল যুগান্তকারী। লেনিন শিখিয়েছিল কোনো কিছুকে মূল্যায়ন করতে হলে, কোনো ব্যক্তি বা আন্দোলনের বিচার করতে হলে কেবল খণ্ডিত ঘটনা দিয়ে দেখে চলবে না। মূল্যায়ন করতে হবে তৎকালীন বাস্তব পরিস্থিতি, আন্তর্জাতিক ও জাতীয় অবস্থা, শ্রমিক শ্রেণীর অবস্থান এবং শোষক ও শোষিত শ্রেণীর যে শক্তির ভারসাম্য, সেটা বিশ্লেষণের মাধ্যমে। আমাদের ক্ষেত্রে স্ট্যালিনকে বুঝতে হলে 1970 সালের সেই অগ্নিগর্ভ রাশিয়ার প্রেক্ষাপট বিচার করতে হবে, যেখানে চতুর্দিক থেকে সাম্রাজ্যবাদী শক্তিগুলো নতুন জন্ম নেওয়া সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে ধ্বংস করতে উদ্যত ছিল। স্ট্যালিন কেবল একজন প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন মার্ক্সবাদ ও লেনিনবাদের একজন যোগ্য উত্তরসূরি। লেনিনের প্রয়াণের পর ট্রটস্কি, বুখারিন, জিনোভিয়েন, কামেনেভ চক্র যখন সমাজতন্ত্রের মূল আদর্শ থেকে বিচ্যুত হচ্ছিল এবং নানানভাবে সমাজতান্ত্রিক শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছিল, তখন স্ট্যালিন একাই সে আদর্শিক লড়াইয়ের নেতৃত্ব দেন। লেনিনবাদের সূত্রায়নটাও আমরা স্ট্যালিনের ভিতর থেকেই দেখতে পাই। তিনি প্রথম লেনিনের শিক্ষাগুলোকে সুসংগঠিত করে লেনিনবাদ প্রতিষ্ঠাতা করেন, অর্থাৎ লেনিনের যে শিক্ষা, সেই শিক্ষাকে পুরোপুরিভাবে মানুষের সামনে উপস্থাপন করেন। আমরা সেই বিষয়ে আরও বিস্তারিত দেখতে পাই বা ভালো ধারণা পাই স্ট্যালিনের রচিত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস সংক্ষিপ্ত পাঠ এবং দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদ মার্ক্সীয় দর্শনের ইতিহাসের আকর গ্রন্থ হিসেবে আমরা যে বইগুলোকে বলি, সেগুলোর মধ্য দিয়ে আমরা স্ট্যালিনকে আসলে বিচার করতে পারি। 1928 সালে যখন স্ট্যালিন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেন, তখন পুঁজিবাদী বিশ্বের মিডিয়াকে অসম্ভব বলে উপহাস করেছিল, হাসি ঠাট্টা করেছিল, নানান ধরনের অপপ্রচার চালাচ্ছিল, কিন্তু ফলাফল দেখা যায় অভাবনীয় সাফল্য। মাত্র 4 বছরের মধ্যেই কৃষি, শিল্প, শিক্ষা গড় সাফল্য প্রায় ছিল 93%। অন্যদিকে পুঁজিবাদী বিশ্বের অবস্থা ছিল খুবই নাজুক। আমরা তখন দেখতে পাই যে আমেরিকার শিল্প উৎপাদন 57% এবং জার্মানির শিল্প উৎপাদন 40% প্রায় কমে গিয়েছে। তখন সোভিয়েত ইউনিয়নের উৎপাদন বেড়ে গিয়ে দ্বিগুণ হয়েছিল এবং সেটা হয়েছিল স্ট্যালিনের নেতৃত্বেই। স্ট্যালিন যখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দিতে থাকে, তখন সোভিয়েত ইউনিয়ন এত বেশি পিছিয়ে ছিল যে তারা কৃষির ক্ষেত্রেও অনেক বেশি পরিমাণে অনগ্রসর ছিল। সেই দেশটাকেই একসময় মাত্র কয়েক দশকের ভিতরে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করে। সেখান থেকে আমরা খুব সহজেই স্ট্যালিনের যে শক্তিশালী নেতৃত্ব এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা সমাজতান্ত্রিক ব্যবস্থার যে অগ্রগতি, সেটা আমরা খুব সহজে দেখতে পাই। স্ট্যালিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে শুদ্ধি অভিযান বা পার্জিং, যেটাকে আমরা বলি। তিনি কিন্তু তৎকালীন দলিল যদি আমরা দেখি, সেই তৎকালীন দলিল দেখে আমরা বলতে পারি ট্রটস্কিরা কেবল রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী ছিল, ব্যাপারটা এরকম না। তারা গোপনে নাৎসি জার্মানির সাথে আঁতাত করছিল এবং সোভিয়েত ইউনিয়নে যাতে একটি সামরিক গণ অভ্যুত্থান হয়, সেটা নীলনকশা করার চেষ্টা করছিল। খোলাখুলি বিচার করলে 1933 থেকে 1938 সালের বিচারগুলি একদম প্রকাশ্যে হয়েছিল। সোভিয়েত ইউনিয়নে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ডেভিস তার মিশন টু মস্কো বইয়েতে স্পষ্ট লিখেছেন, অপরাধীদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ ছিল এবং তাদের উপর কোনো প্রকার জোর জবরদস্তি করা হয় নাই। এই বিচারের মাধ্যমেই স্ট্যালিন রাশিয়ার ভেতর থেকে হিটলারের পঞ্চম বাহিনী বা গোপন দালাল যারা ছিল বা গুপ্তচর ছিল, তাদেরকে পুরোপুরিভাবে নির্মূল করতে পেরেছিল। এ কারণে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার রাশিয়ার ভেতরে কোনো সহযোগী পায়নি, কিংবা হিটলার যে পরিকল্পনা নিয়ে রাশিয়া আক্রমণ করেছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিনের রণকৌশল এবং লাল ফৌজের যে আত্মত্যাগ, সেটি ছাড়া বিশ্বকে হিটলারের হাত থেকে বাঁচানো অসম্ভব ছিল। তার এই বীরত্ব দেখে মুগ্ধ হয়েছিল অনেক বিজ্ঞানী, যেমন আইনস্টাইন,
নাট্যকারদের ভিতরে বার্নার্ড শ ছিলেন, শিল্পী পিকাসো এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন। পিকাসো স্ট্যালিনকে গ্রিক ভাস্কর্যের মতো উন্নত শির বলে অভিহিত করেছিল। রবীন্দ্রনাথ শয্যাশায়ী অবস্থায় লাল ফৌজের অগ্রগতির খবর শুনে আশান্বিত হতেন। সাম্রাজ্যবাদীরা প্রচার করে স্ট্যালিন ডিক্টেটর ছিল, কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিতে পুঁজিবাদী গণতন্ত্র হচ্ছে আসলে ধনিক শ্রেণীর একনায়কতন্ত্র। এখানে তারা হয়তোবা দেখাচ্ছে যে শাসক চেঞ্জ হচ্ছে, কিন্তু শোষক ওইভাবেই, মানুষ কোনো ব্যবস্থার আসলে পরিবর্তন করতে পারে না। এখানে ব্যক্তিটা বিষয় না, ব্যবস্থাটাই আসল। বিপরীতে স্ট্যালিন আসলে যেটা চর্চা করেছিল সেটা হচ্ছে সর্বহারার গণতন্ত্র, এবং আমরা যেটাকে বলি যে সর্বহারার একনায়কতন্ত্র। 1936 সালে রাশিয়ায় স্ট্যালিন যে সংবিধান রচনা করেন বা সংবিধান প্রণয়ন করে, তার মধ্য দিয়ে আমরা সোভিয়েত ইউনিয়নের যে গণতন্ত্রের এক বিশাল অভূতপূর্ব ইতিহাস বা ঐতিহাসিক সাক্ষী সেটা আমরা দেখতে পাই। এই সংবিধান রচনার সময় তিনি কোটি কোটি মানুষের মতামত গ্রহণ করেন এবং গ্রামে গ্রামে সংবিধানের যে কপিগুলো আছে সেগুলো বিলি করতে থাকে, কারণ মানুষজন যাতে এই মত দিতে পারে যে সংবিধানে কি যুক্ত করা প্রয়োজন কিংবা কি বাদ দেওয়া প্রয়োজন, এমনকি সেটার অবশ্যই সঠিক যুক্তি থাকতে হবে। যদি কেউ না বুঝে একটা কিছু বলে, অবশ্যই সেই ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু সেখানে মানুষের স্বার্থ, বৈষম্য নিরসন এবং শ্রমিক শ্রেণী, মেহনতি মানুষের যে স্বার্থ সেটা রক্ষার জন্যই যে ব্যবস্থা সেটা ছিল, যার পরিপ্রেক্ষিতে সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর শুধুমাত্র স্বার্থ রক্ষা হবে এরকম কোনো অবস্থা নাই। ক্রুশ্চেভ একটা কথা বলেছিল যে ব্যক্তি পূজারীর অভিযোগ তুলেছিল তার প্রতি, স্ট্যালিনের প্রতি ব্যক্তি পূজার একটা অভিযোগ তুলেছিল ক্রুশ্চেভ। কিন্তু ভারতে এম এন রায় নিজেও কিন্তু স্ট্যালিন বিরোধী ছিলেন। এম এন রায় তার প্রতিবাদ করেন এবং মার্শাল জুকভ, এবং তারা সাক্ষ্য দেন যে স্ট্যালিন অসম্ভব ধৈর্যের সাথে ভিন্ন মত শুনতেন। এমনকি তার যে বিপরীত মত, এমনকি সাধারণ একজন সৈনিক, যেহেতু ওই সময় তিনি অনেক বেশি, একজন সৈনিকও তার সাথে দেখা যাচ্ছে তর্ক করতে পারতো কোনো রণকৌশল বা অবস্থার পরিপ্রেক্ষিতে। আরেকটা অভিযোগ তোলা হয় যে ডানপন্থীরা অনেক সময় বলে থাকেন যে ইউক্রেনের দুর্ভিক্ষ আসলে স্ট্যালিন পরিকল্পিতভাবেই তৈরি করে, কিন্তু বাস্তব চিত্র হলো ওই যে লেনিনের কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে ওই সময়ের অবস্থা বা চিত্র আমাদের জানতে হবে। শুধুমাত্র কেউ একটা অভিযোগ করলো বা কেউ একটা ভালো কিছু বললো সাথে সাথে সেটা আসলে নেওয়া যাবে না। ওই সময় আমরা দেখতে পাই যে তৎকালীন সময় বিশ্বব্যাপী আসলে ছড়ানো একটা স্প্যানিশ ফ্লু সারা পৃথিবীব্যাপী আসলে ছড়ায় যায়। যারা সচ্ছল কৃষক ছিল এবং যারা সোভিয়েত বিরোধী ছিল, তারা একটা নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তারা যৌথ খামার ঠেকাতে চায়, যৌথ খামার ঠেকানোর জন্য নিজেরাই শস্য পুড়িয়ে দিচ্ছিল। হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলস এবং মার্কিন মিডিয়া মুঘল উইলিয়াম হার্টস এই সংকটের রাজনৈতিক উদ্দেশ্যকে পরিকল্পিত হত্যা হিসেবে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় এবং নানান ধরনের অপপ্রচার চালায়। আর আমরা তো বর্তমান বিশ্বে বা বর্তমান সময়ে জানি যে ইউরোপ, আমেরিকা বা পুঁজিবাদী রাষ্ট্র নিজেদের স্বার্থ ছাড়া কোনো কথা বলে না। তারা কি পরিমাণ মিথ্যাচার করে আর মানুষকে বোকা বানায়। স্ট্যালিনের জীবনের ত্রুটিও ছিল, মানে ত্রুটি ছিল না এটা বলা যাবে না, বহু ত্রুটি ছিল। তিনি নিজেই অষ্টাদশ কংগ্রেসের রিপোর্টে গুরুতর ত্রুটি বা গ্রেট মিস্টেকের কথা স্বীকার করেন। আমরা কমরেড শিবদাস ঘোষের বিশ্লেষণ অনুযায়ী যদি দেখি, অর্থনৈতিক উন্নতির সাথে সাথে জনগণের চেতনার মান আর উন্নত করা প্রয়োজন। আদর্শগত সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু যান্ত্রিক সীমাবদ্ধতা ছিল, তবে এই ত্রুটি তার সামগ্রিক সাফল্যের তুলনায় অত্যন্ত আসলে নগণ্য ছিল আর কি। আজকের এই দিনও সাম্রাজ্যবাদীরা স্ট্যালিনকে কালিমা লিপ্ত করতে আসলে টোটালি ছাড়ে না। কারণ স্ট্যালিনের আমরা যে মার্ক্সবাদের বা সমাজতন্ত্রের যে বিকাশ, সেটা তাত্ত্বিকতা ছেড়ে বৈজ্ঞানিকভাবে বাস্তবিক অর্থে যে প্রতিষ্ঠা, সেটা স্ট্যালিনের মাধ্যমেই হয়। সুতরাং স্ট্যালিনকে যদি আমরা দেখি যে তারা যে কৌশলটা অবলম্বন করে, স্ট্যালিনকে যদি বাতিল করে দেওয়া যায় তাহলে খুব সহজেই তারা সমাজতন্ত্রকে আক্রমণ করে ফেলতে পারবে এবং সহজেই মানুষের সামনে এটা প্রমাণ করে ফেলতে পারবে যে দেখো আসলে সমাজতন্ত্র ভালো না, তোমাদের অধিকারের জন্যই করেন। এই জন্যে তারা মূলত স্ট্যালিনকে আক্রমণ করার মধ্য দিয়ে মার্ক্সবাদ লেনিনবাদকে আসলে আক্রমণ করে এবং নিশানা বানায়।
কারণ স্ট্যালিনকে মুছে দিতে পারলেই শোষিত মানুষের মুক্তির যে লড়াই সেটাকে আসলে দুর্বল করা সহজ হয়ে যায়। কিন্তু সত্য হচ্ছে স্ট্যালিন আজও বিশ্ব সাম্যবাদী আন্দোলনের এক অনন্য শিক্ষক এবং আলোকবর্তিকা। 1936 সালের যে সোভিয়েত সংবিধান ছিল, যা স্ট্যালিন সংবিধান নামে আসলে পরিচিত, বিশ্ব রাজনৈতিক ইতিহাসে এটি কিন্তু একটি অনন্য দলিল হিসেবে এখনও আছে। এই সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে একটি বুর্জোয়া গণতন্ত্রের সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন আসলে কিভাবে করা হয়েছিল। 1936 সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো বিস্তারিত আলোচনা আমরা ধাপে ধাপে যদি একটু করি সংক্ষিপ্তভাবে। উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা, অর্থাৎ এই সংবিধানের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য ছিল ব্যক্তিগত মালিকানার একদম বিলোপ। অনুচ্ছেদ 4 অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ভিত্তি ছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। উৎপাদনের যন্ত্র এবং উপকরণের উপর সামাজিক মালিকানা। পুঁজিবাদী শোষণের চিরস্থায়ী অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি এবং সমবায় যৌথ খামারি সম্পত্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। শ্রমের অধিকার ও শ্রমী মর্যাদা। সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যে কাজ করবে না সে খাবে না। কাজ করাকে একটি সক্ষম নাগরিকের কর্তব্য এবং সম্মানের বিষয় হিসেবে ঘোষণা করা হয়। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য কর্মসংস্থানের গ্যারান্টি প্রদান করা হয়, যা বিশ্বের কোনো পুঁজিবাদী সংবিধানে কখনো কোনো কল্পনাও করা যায় না। এমনকি বিশ্বের কোনো সংবিধানে প্রণয়ন করলেও বাস্তবে সেটা সংবিধানে লিখিত থাকলেও বাস্তবে সেটা প্রণয়ন করা সম্ভব নয়। বিশ্বের কোনো পুঁজিবাদী ব্যবস্থা পুরোপুরিভাবে সবাইকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে না। ব্যাপক গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকার নিশ্চিত হয়। যেমন আমরা যদি দেখি স্ট্যালিন প্রবর্তিত এই সংবিধানে নাগরিকদের জন্য কতগুলো মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছিল। যেমন বিশ্রামের অধিকার, এক্ষেত্রে কাজের ঘণ্টা নির্দিষ্ট করা এবং কর্মীদের জন্য সবেতন ছুটির ব্যবস্থা করা। বার্ধক্য ও অসুস্থতায় নিরাপত্তা দান করা, অর্থাৎ বৃদ্ধ বয়সে বা অসুস্থ অবস্থায় রাষ্ট্রীয় সহায়তা, সামাজিক বীমা এগুলো দেওয়া। শিক্ষার অধিকার, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত, মানে যে পর্যন্ত শিক্ষা আছে, উচ্চ শিক্ষা বলতে একদম উচ্চ শিক্ষা, সম্পূর্ণ অবৈতনিক শিক্ষার নিশ্চয়তা তৈরি করা, এমনকি সেটা বাস্তবায়নও ঘটিয়েছিল। নারী পুরুষের সমানাধিকার। আমরা তো আসলে নারী পুরুষের সমানাধিকার বলতে খুব বাজেভাবে বিষয়গুলো বুঝি। আমরা যদি দেখি যে সোভিয়েত ইউনিয়নে নারীদের অর্থনৈতিক, রাষ্ট্রীয় এবং সাংস্কৃতিক, সামাজিক জীবনের সকল ক্ষেত্রে সমান অধিকার, মানে একজন পুরুষ এবং নারীর মধ্যে যে পার্থক্য, মানে নারী হিসেবে তুমি এই কাজ করতে পারবে না বা এই কাজের মূল্য তুমি এভাবে পাবে না, তুমি নারী এই কাজের ধারে কাছে আসতে পারবে না, এইরকম না। মানে একজন মানুষ হিসেবে মানুষকে যেভাবে দেখা উচিত, যেভাবে মূল্যায়ন করা উচিত, নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রেই এইভাবে করা হয়েছিল। মূল কথা, লিঙ্গ বৈষম্য প্রায় বিলুপ্ত করে ফেলা হয়েছিল। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাতৃকালীন ছুটি, শিশু সনদ, প্রসূতি সনদ স্থাপনের মাধ্যমে এই অধিকারকে আরও বাস্তব রূপ দেওয়া। প্রত্যক্ষ এবং সার্বজনীন যে ভোটাধিকার, যেটাকে আমরা বলি, বুর্জোয়া দেশগুলোতে যখন সম্পত্তির মালিকানা বা শিক্ষার ভিত্তিতে ভোটাধিকার সীমাবদ্ধ ছিল, যখন ওই সময়টাতে, আগের কল্পনা করেন এখনকার না, তখন এই স্ট্যালিন প্রবর্তিত যে সংবিধান, সেই সংবিধানে 18 বছর বয়সী সকল নাগরিকের জন্য জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকেই প্রত্যক্ষ এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের অধিকার নিশ্চিত হয়। আপনারা আরেকটা বিষয় জানেন কিনা যে পৃথিবীর ইতিহাসে প্রথম নারীদের ভোটাধিকার নিশ্চিত করে সোভিয়েত ইউনিয়ন। 1917 সালে অক্টোবর বিপ্লবের পরেই সোভিয়েত ইউনিয়নে এই ভোটাধিকার নিশ্চিত হয়ে যায়। এটা পরবর্তীতে আরও শক্তিশালীভাবে, আরও সুসংহতভাবে সোভিয়েত ইউনিয়ন করে এবং সেটাকে আরও যত শক্তিশালীভাবে কিংবা প্রত্যেকটা নাগরিকের জন্য, নারী পুরুষ সকলের জন্য যেভাবে নিশ্চিত করা হয়, পৃথিবীর অন্য কোনো জায়গায় বুর্জোয়া বা পুঁজিবাদী রাষ্ট্রে তখন এটা করা সম্ভব হয়নি। অর্থাৎ জনগণের সরাসরি ভোটেই আসলে সুপ্রিম সোভিয়েত যে রাষ্ট্র, সেটার ক্ষমতার উৎস ছিল জনগণের সরাসরি ক্ষমতায়। সোভিয়েত ইউনিয়ন কিন্তু ছিল একটা ফেডারেল রাষ্ট্র। সংবিধানে প্রতিটি ইউনিয়ন রিপাবলিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছিল। এমনকি কোনো রিপাবলিক যদি সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চাইতো, তবে সে স্বেচ্ছামূলক বিচ্ছিন্নতার অধিকারও ছিল আসলে তার, এমনকি সেটা তাত্ত্বিকভাবে সংরক্ষিতও ছিল। যদি 1936 সালের যে সংবিধান, সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো যদি আমরা এক নজরে একটু বলি, তাহলে আমরা অর্থনৈতিক ভিত্তি প্রথমটা বলতে পারি। এখানে ব্যক্তিগত সম্পত্তির বদলে রাষ্ট্রীয় যৌথ মালিকানা ছিল। রাজনৈতিক কাঠামো, সুপ্রিম সোভিয়েত বা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সর্বোচ্চ ক্ষমতা ছিল।
মৌলিক অধিকার ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সাংবিধানিক নিশ্চয়তা। এটা শুধুমাত্র লিখিত থাকবে এমনটা না, এটা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার রাষ্ট্রীয়ভাবে সেটা ছিল। শ্রমের নীতি, প্রত্যেকের ক্ষমতা এবং অনুযায়ী কাজ এবং শ্রম অনুযায়ী পাওনা পাবে। রাষ্ট্রীয় শাসন থেকে ধর্মীয় যে মতবাদ সেটাকে পৃথক করে ফেলা হয়েছিল, ফলে প্রত্যেক ধর্ম যার যার নিজ অবস্থান থেকে মানে পালন করতে পারত। কেউ ধর্ম চাইলে মানতেও পারতো, কেউ চাইলে নাও মানতে পারতো। এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা হচ্ছে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে খসড়া কয়েক কোটি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া, সেটা আবার সংস্করণ করা, এরকম নানান প্রকার অবস্থা আমরা আসলে সেখানে দেখতে পাই। তো 1936 সালের সংবিধান কেবল একটি আসলে আইনি নথি ছিল না, এটা একটি সমাজতন্ত্রের বিজয়ের ঘোষণা ছিল, যেখানে পুঁজিবাদী বিশ্বের গণতন্ত্র ছিল কেবল ভোটের দিন পর্যন্ত সীমাবদ্ধ। আমরা তো দেখতে পাই আমাদের দেশ বা অন্যান্য দেশ যেগুলো আছে, আমরা ভোট মানে কি দেখতে পাই না, যে ভোট পর্যন্ত একটা আমেজ থাকে, মানুষ ভোট দেয়, ভোট দিয়ে হচ্ছে শোষক পরিবর্তন করে, এইটুকুই। তাছাড়া এখানে আসলে কিছু থাকে না। আমি যখন যাকে ভোট দিচ্ছি তাকে নিয়ে আমি পরবর্তীতে সমালোচনা করতে পারবো না, আমি সংবিধান নিয়ে কিছু বলতে পারবো না। তখন রাষ্ট্রের যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলো আমাকে আক্রমণ করবে, আমাকে শাস্তি দিবে। যেখানে পুঁজিবাদী বিশ্ব গণতন্ত্র, যে বললাম কিছু অনেকে, শুধু ভোটের ভিতরে সীমাবদ্ধ ছিল। স্ট্যালিনের এই সংবিধান অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা তৈরি করে এবং কি গণতান্ত্রিকভাবে শ্রমজীবী মানুষের যে দোরগোড়ায় সেটা পৌঁছে দিয়েছিল একদম। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এই ধরনের পর্ব আমরা নিয়মিত চালাবো। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকবে। আপনারা কোন বিষয়ের উপরে আলোচনা শুনতে আগ্রহী, কিংবা হচ্ছে আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, যে কোনো বিষয় আমাদের মন্তব্যের ঘরে আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের মূল্যায়ন করতে। আর যদি কোনো বই হয়, সেই বইয়ের উপর আলোচনা করা, কোনো ব্যক্তি, কোনো ইতিহাস, কোনো নির্দিষ্ট বিষয়, এবং কি আমাদের এই গদবাঁধা যে ধারাবাহিকতা সেটা এভাবেই চলবে। এখানে শুধুমাত্র বই আলাপ, আর একটা বিষয় আমরা একটু কথা বলতে চাই। বই আলাপে শুধুমাত্র আমরা যে বই নিয়ে কথাবার্তা বলবো ব্যাপারটা এরকম না। বই আলাপে আমাদের আলাপ আলোচনা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে হতে পারে, কোনো ব্যক্তি নিয়ে হতে পারে, ইতিহাস নিয়ে হতে পারে, বা কোনো মতামত, কোনো দর্শন, অনেক কিছু নিয়ে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদিও বই আলাপ দিয়েছি, আমরা অবশ্যই এই আলাপ আলোচনাগুলো তো বই থেকেই করব, সেই জায়গা থেকে বই আলাপ। আর আমাদের যে অডিও বুক করার কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে আপাতত বন্ধ থাকবে। আমরা কোনো ধরনের অডিও বুক আর করব না। আমরা মূলত বিষয়ভিত্তিক আলাপ আলোচনা, বইয়ের উপরে আলোচনা, বা হচ্ছে ব্যক্তির উপর আলোচনা, ইতিহাসের উপর আলোচনা, এভাবেই, বা ঘটনা প্রবাহের উপর আলোচনা আমাদের চলতে থাকবে। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।